হ্যালো, ওয়েলকাম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সলিড স্টেট কেমিস্ট্রি বা পদার্থের কঠিন অবস্থার কি না ক্লোজ প্যাকিং অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ইন ক্রিস্টাল বা ক্রিস্টালের মধ্যে যে গঠনকারী কণাগুলো থাকে তার যে ঘন সন্নিবেশ সেটা কত রকমভাবে হতে পারে সেটাই আজকে পড়ব। তো এই ক্লোজ প্যাকিং প্রথমত তিনভাবে হতে পারে। কি কি? এই ক্লোজ প্যাকিং বা ঘন সন্নিবেশ প্রথমত তিনভাবে হতে পারে। এক নম্বর কি 1D ক্লোজ প্যাকিং। 1D ক্লোজ প্যাকিং মানে কি একমাত্রিক দেশে বা একমাত্রিক ঘন সন্নিবেশ। দু নম্বর কি হতে পারে 2D ক্লোজ প্যাকিং। 2D ক্লোজ প্যাকিং বা এটাকে কি বলা হয় দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। আর 3 নম্বর কি হবে সেটা হলো 3D ক্লোজ প্যাকিং। 3D ক্লোজ প্যাকিং বা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তো এই 1D ক্লোজ প্যাকিং কি না 1D ক্লোজ প্যাকিং কি হয় মানে যে কোনো একটা অক্ষ বরাবর অ্যাটমগুলো অ্যারেঞ্জ হয়, যে কোনো একটা অক্ষ বরাবর, মানে হলে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর, যে কোনো একটা অক্ষ বরাবর অ্যাটমগুলো পরপর ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। তো দ্বিমাত্রিক ঘন সন্নিবেশের ক্ষেত্রে কি হয় না গঠনকারী কণাগুলি বা অ্যাটমগুলি যে কোনো দুটো অক্ষ বরাবর পরস্পর সংস্পর্শে থাকে, হলে এক্স ওয়াই অক্ষ বরাবর বা এক্স এবং জেড অক্ষ বরাবর অথবা ওয়াই এবং জেড অক্ষ বরাবর। সাপোজ এখানে অ্যাটমগুলো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে, মানে এ অক্ষ বরাবর এবং এ অক্ষ বরাবর অ্যাটমগুলো ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। আর ত্রিমাত্রিক বা 3D ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে কি হয় না অ্যাটমগুলো তিনটে অক্ষ বরাবর ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। তিনটে অক্ষ মানে কি সাপোজ এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, মানে এই তিনটে অক্ষ বরাবর অ্যাটমগুলো ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। তো এই ক্লোজ প্যাকিং পড়ার জন্য আরেকটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হলো কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার। তো কোঅর্ডিনেশন নাম্বার কি না একটা অ্যাটম নিকটবর্তী যতগুলো প্রতিবেশী পরমাণু বা অ্যাটমের সঙ্গে সংস্পর্শে থাকবে সেটাই হলো তার কোঅর্ডিনেশন নাম্বার। সাপোজ আমি একটা অ্যাটম নিয়েছি এবং তার চারিদিকে আমি এটা একটা যা হোক র্যান্ডম নিয়ে নিচ্ছি, এটা একটা ধরে নিচ্ছি, আমি এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার বের করব। তো এই অ্যাটমটার সঙ্গে কটা প্রতিবেশী অ্যাটম বা পরমাণু সংস্পর্শে আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে না এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার 5। এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার কত? 5। কারণ কি এই অ্যাটমটার প্রতিবেশী 5টা পরমাণু এর সঙ্গে সংস্পর্শে আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে এটাই হলো কোঅর্ডিনেশন নাম্বার এর সংজ্ঞা। তো এবার ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো 1D ক্লোজ প্যাকিং বা একমাত্রিক ঘন সন্নিবেশ। তো একমাত্রিক ঘন সন্নিবেশে কি হয় তা পরমাণুগুলি যে কোনো একটা অক্ষ বরাবর সরল রেখায় পরস্পর ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। সাপোজ আমি কিভাবে আঁকবো, একটা অ্যাটম এইভাবে আছে, তার সঙ্গে সংস্পর্শে আরেকটা অ্যাটম, তার সঙ্গে সংস্পর্শে আরেকটা অ্যাটম, এইভাবে যে কোনো একটা অক্ষ বরাবর সরল রেখায় অসীম পর্যন্ত এরকম বিস্তৃত হতে পারে। যে কোনো একটা অক্ষ, সাপোজ যদি আমি এটা এক্স অক্ষ ধরি তাহলে এক্স অক্ষ বরাবর পরমাণুগুলি ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, কারণ একটা ল্যাটিসে অসংখ্য পরমাণু থাকতে পারে, তার জন্য এটা অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকবে। তো এক্ষেত্রে আমি যদি কোঅর্ডিনেশন নাম্বার বের করতে চাই, না আমি বলি যদি কোশ্চেনটা করি যে 1D ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে যে কোনো একটা পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে যদি সাপোজ আমি এই পরমাণুটাকে ধরে নিই, তাহলে এর সঙ্গে কটা পরমাণু সংস্পর্শে আছে? বাঁ দিকে একটা, ডান দিকে একটা, ওকে, তাছাড়া তো আর কোনো পরমাণু নেই এর সঙ্গে সংস্পর্শে। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার সংক্ষেপে CN বলা যেতে পারে, এর কোঅর্ডিনেশন নাম্বার 2,
কারণ এর সঙ্গে দুটো পরমাণু সংস্পর্শে আছে। আর হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু সাইডের অ্যাটমগুলোকে ধরা চলবে না, কারণ কি বললাম না, একটা ল্যাটিসে অসংখ্য পরমাণু থাকতে পারে, অসীম পরমাণু থাকতে পারে, আর এই যে এক্স অক্ষ বরাবর যে এটা অ্যারেঞ্জ হয়ে আছে এটা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, যার জন্য কি কোনো সাইডের অ্যাটমকে ধরা হয় না, যে কোনো মাঝের অ্যাটমকে ধরে তার কোঅর্ডিনেশন নাম্বার বের করা হয়। তো এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত দেখলাম? 2। এবং অ্যারেঞ্জমেন্টটা কি, যে কোনো একটা অক্ষ বরাবর সরল রেখায় এটা পরপর অ্যারেঞ্জ হতে হতে থাকবে, পরস্পর সংস্পর্শে থেকে থাকবে এবং অসীম পর্যন্ত বিস্তৃত হবে। তো এবার আসছি 2D ক্লোজ প্যাকিং বা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। তো দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ মানে কি, যে কোনো দুটো অক্ষ বরাবর অ্যাটমগুলো বা পরমাণুগুলো বা কণাগুলো ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে। এক্স ও ওয়াই অক্ষ বা এক্স ও জেড অক্ষ বা ওয়াই ও জেড অক্ষ, যে কোনো দুটো অক্ষ বরাবর অ্যাটমগুলো বা পরমাণুগুলো ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে। তো যদি এই 2D ক্লোজ প্যাকিংটা কেমন হয়, এটাকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক বর্গাকৃতি, আরেকটা কি দ্বিমাত্রিক ষড়ভুজাকার। তো এটাকে ইংলিশে কি বলে? 2D স্কোয়ার প্যাকিং, 2D স্কোয়ার ক্লোজ প্যাকিং। আর এটা কি বলা হয়? 2D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো দ্বিমাত্রিক বর্গাকৃতিটা কিভাবে হয়? ফার্স্টে আমি একমাত্রিক যেটা ছিল, মানে একমাত্রিক ঘন সন্নিবেশ যেরকম ছিল সেরকম একটা অক্ষ বরাবর আগে অ্যাটমগুলোকে আমি এঁকে নেব। একটা অক্ষ বরাবর আমি অ্যাটমগুলোকে পরস্পর টাচে আছে এইভাবে এঁকে নিলাম। এটা হলো একমাত্রিক ঘন সন্নিবেশ। এবার এটাকে যদি দ্বিমাত্রিক করতে চাই, তাহলে দ্বিমাত্রিক বর্গাকৃতির ক্ষেত্রে কি হয় না, উপরের যে অ্যাটমটা ছিল তার ঠিক নিচে আরেকটা অ্যাটম হয়, আবার তার নিচে ঠিক ওপরের অ্যাটমগুলো নিচে অ্যাটমগুলো থাকবে, ঠিক ওপরের অ্যাটমের নিচে ঠিক তৃতীয় লাইনেও ঠিক এইভাবে ওপরের অ্যাটমের নিচে, ওপরের অ্যাটমের ঠিক নিচে, পরের লাইনেও তাই। এইভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এই অ্যাটমটা ঠিক নিচে এটা, তার নিচে ঠিক এটা, তার ঠিক নিচে এটা, এক্ষেত্রেও ঠিক এই অ্যাটমটা নিচে এটা, তার নিচে এটা, তার নিচে এটা, তার নিচে এটা। এটা হলো দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ। এবার হচ্ছে এটাকে বর্গাকৃতি কেন বলা হলো? এটাকে বর্গাকৃতি বলা হচ্ছে, ওইদিকে ষড়ভুজাকার বলা হচ্ছে বা হেক্সাগোনাল বলা হচ্ছে কেন? তো এটাকে কেন বর্গাকৃতি বা স্কোয়ার ক্লোজ প্যাকিং বলা হচ্ছে? কারণ এর মধ্যে যদি কোনো একটা আমি মাঝের অ্যাটমকে নিয়ে নিই, তাহলে সেই অ্যাটমের সঙ্গে সংস্পর্শে আছে প্রতিবেশী কটা অ্যাটম সংস্পর্শে আছে যদি দেখতে চাই, এই অ্যাটমটার এখানে একটা অ্যাটম সংস্পর্শে আছে, এখানে একটা অ্যাটম সংস্পর্শে আছে, এখানে একটা অ্যাটম সংস্পর্শে আছে, এইদিকে একটা সংস্পর্শে আছে। তো এই অ্যাটমগুলোর বা এই কণাগুলোর যদি বলি, কণাগুলোর সেন্টারগুলোকে বা কেন্দ্রগুলোকে যদি আমি যুক্ত করি, সেন্টার বা কেন্দ্রগুলোকে যুক্ত করলে একটা আমি বর্গাকার চিত্র পাচ্ছি। এটা একটা বর্গাকার চিত্র, যার জন্য এটাকে বলা হয় দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ। কি বলা হয় এর জন্য? একে বলা হয় দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ। কেন বলছি দ্বিমাত্রিক বর্গাকৃতি কেন বলছি বুঝতে পারা গেল? কারণ এটাকে যদি আমি তার প্রতিবেশী পরমাণুগুলির সেন্টারগুলোকে বা কেন্দ্রগুলোকে যোগ করি, তাহলে একটা বর্গাকার চিত্র পাবো, যার জন্য এটাকে বলা হয় দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ। তো এক্ষেত্রে আমি প্রশ্ন আসতে পারি যে তাহলে দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাটম বা পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার কত? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত? এই একটা অ্যাটম এর সঙ্গে কটা অ্যাটম সংস্পর্শে আছে, কটা প্রতিবেশী পরমাণু সংস্পর্শে আছে? কি দেখলাম? এই অ্যাটমটার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটে পরমাণু সংস্পর্শে আছে। তাহলে দ্বিমাত্রিক বর্গাকৃতির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হয় 4। কত? কোঅর্ডিনেশন নাম্বার 4। এবার আসছে দ্বিমাত্রিক ষড়ভুজাকার বা 2D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো এটা আঁকার জন্য কি করব? প্রথমে যেরকম একমাত্রিক ঘন সন্নিবেশ করেছিলাম বা 1D ক্লোজ প্যাকিং করেছিলাম, সেরকম আগে একটা এঁকে নেব। একমাত্রিক ক্লোজ প্যাকিং যেরকম করেছিলাম সেরকম আগে একটা এঁকে নিচ্ছি, যে কোনো একটা অক্ষ বরাবর আগে এঁকে নিলাম। ওকে, এরপরে
এক্স অক্ষ বরাবর এঁকে নিলাম। এবার ওয়াই অক্ষ বরাবর আঁকার জন্য কি করব, এক্ষেত্রে কি করেছিলাম না এই অ্যাটমটার ঠিক নিচে একটা অ্যাটম, তার নিচে ঠিক একটা অ্যাটম, তার নিচে ঠিক একটা অ্যাটম, এভাবে করেছিলাম। কিন্তু এক্ষেত্রে কি করব না এই যে ওপরে যে দুটো অ্যাটম আছে তার মাঝে যে অবনমিত অংশটা আছে বা খাঁজটা আছে তার নিচে একটা অ্যাটম আঁকবো। আবার দ্বিতীয় অ্যাটমটা কোথায় আঁকবো, এই দুটো পরমাণুর মাঝে যে খাঁজটা আছে তার ঠিক তলায় আঁকবো। তৃতীয় অ্যাটমটার ঠিক তার ঠিক তলায়, এটাও তার তলায়, এটাও তার তলায়, এটাও ঠিক খাঁজটার তলায়, এটাও ঠিক খাঁজটার তলায়, এটাও খাঁজটার তলায়। পরের লাইনে কি করব, 2 নম্বর লাইনের যে পরমাণুগুলো ছিল তার যে খাঁজটা সৃষ্টি হয়েছে, তাদের দ্বারা যে খাঁজটা সৃষ্টি হয়েছে বা অবনমিত অংশটা সৃষ্টি হয়েছে তার ঠিক নিচে আনবো। দেখতে পাচ্ছি ওপরের যে লাইনটা আছে তার যে খাঁজটা আছে তার খাঁজের নিচে বা অবনমিত স্থানটা নিচে। পরের লাইনেও তাই, ঠিক খাঁজের নিচে। এবারে একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে যে প্রথম লাইনটা যেরকম ছিল ঠিক প্রথম লাইনের অনুরূপ দ্বিতীয় লাইনটা হচ্ছে, সরি প্রথম লাইনের অনুরূপ হচ্ছে তৃতীয় লাইনটা। এটা যদি প্রথম লাইন ধরি আমি, তার ঠিক অনুরূপ হচ্ছে তৃতীয় লাইনটা, কারণ প্রথম লাইনের তলায় দেখতে পাচ্ছি তৃতীয় লাইন, প্রথম লাইনের যে অ্যাটমটা ছিল তার ঠিক তলায় তৃতীয় লাইনের অ্যাটমটা, এইভাবে ঠিক তলায় তলায় হচ্ছে। আবার দ্বিতীয় লাইনের ঠিক অনুরূপ হচ্ছে চতুর্থ লাইনটা। ওকে, এরকম হচ্ছে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। এক্ষেত্রে কি করা হয় না প্রথম লাইনের যে খাঁজটা, দুটো পরমাণুর মধ্যে যে খাঁজটা, দুটো পরমাণু যখন সংস্পর্শে থাকছে তাদের যে খাঁজটা সৃষ্টি হচ্ছে সেই খাঁজের তলায় কিন্তু একটা করে পরমাণু থাকবে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে দ্বিমাত্রিক ষড়ভুজাকারী কেন বলা হলো, কারণ এক্ষেত্রে যদি দেখি যে কোনো একটা মাঝের আমি একটা পরমাণু নিয়ে নিচ্ছি, এখানে যে কোনো একটা মাঝের পরমাণু নিয়ে নিলাম, তাহলে এর সংস্পর্শে কটা অ্যাটম আছে আগে দেখব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবারে এই পরমাণুগুলোর বা কোণাগুলো বা পরমাণু যা খুশি বলতে পারি, পরমাণুগুলোর সেন্টার বা কেন্দ্রগুলোকে যদি আমি যোগ করি তাহলে একটা ষড়ভুজাকার চিত্র পাচ্ছি, ষড়ভুজাকার একটা চিত্র পাচ্ছি। এর জন্যই এই যে অ্যারেঞ্জমেন্টটাকে, এই যে ঘন সন্নিবেশটাকে, এটাকে বলা হয় দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। তো এক্ষেত্রে যদি কোঅর্ডিনেশন নাম্বার জানতে চাই যে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশের ক্ষেত্রে যে কোনো একটা পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে কোঅর্ডিনেশন নাম্বারের সঙ্গে আমরা জানি যে একটা পরমাণু বা অ্যাটমের সঙ্গে তার নিকটবর্তী যতগুলো প্রতিবেশী পরমাণু সংস্পর্শে থাকবে, মানে টাচে থাকবে। এক্ষেত্রে কটা পরমাণু টাচে আছে দেখছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পরমাণু টাচে আছে, তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। সিম্পল ব্যাপার। তো এবারে আসছি ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ বা 3D ক্লোজ প্যাকিং। তো 3D ক্লোজ প্যাকিং মানে কি, যে অ্যাটমগুলো তিনটে অক্ষ বরাবর ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ত্রিমাত্রিক দেশে অ্যাটমগুলো ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে। তো এটাকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। একটা কি 3D স্কোয়ার প্যাকিং, 3D স্কোয়ার প্যাকিং। তো 3D স্কোয়ার প্যাকিংকে আবার বলা হয় এ এ এ এ এ টাইপ, এ এ টাইপ স্কোয়ার প্যাকিং। আরেকটা কি 2 নম্বর কি এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এটাকে বলা হয় এবি এবি টাইপ ক্লোজ প্যাকিং। আর আরেকটা যেটা সেটা হলো এফসিসি বা সিসিপি টাইপ ক্লোজ প্যাকিং, এটাকে বলা হয় এবিসি এবিসি টাইপ ক্লোজ প্যাকিং। তো 3D স্কোয়ার প্যাকিং এটা কি বা এ এ এ টাইপ স্কোয়ার প্যাকিং কি, তো তার জন্য ফার্স্টে আমি দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশটা আঁকবো। দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ কেমন এঁকেছিলাম, প্রথমে একটা অক্ষ বরাবর অ্যাটমগুলো নিয়েছিলাম, তারপর ঠিক একটা অ্যাটমের নিচে আরেকটা অ্যাটম, ওপরের অ্যাটমগুলো ঠিক নিচে 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 নিয়েছিলাম, অ্যাটমগুলো দ্বিমাত্রিক বা 2D যেটা ছিল সেটাকে আঁকছি। ঠিক এইভাবে। ওকে, এবারে এটা হলো দ্বিমাত্রিক হলো। এবারে ত্রিমাত্রিক করার জন্য কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবার এই অক্ষ বরাবর একটা আঁকতে হবে,
মানে এই অক্ষ বরাবর অ্যাটমগুলো সজ্জিত করতে হবে। এটি যদি একটা লেয়ার হয়, একটা স্তর হয়, তার উপর আরেকটা স্তর, তার উপর একটা স্তর, তার উপর আরেকটা স্তর, এইভাবে করতে হবে। তার জন্য কি হয়, এই অ্যাটমটা ঠিক ওপরেই আরেকটা অ্যাটম রাখবো। যদি এই অ্যাটমটাকে আমি ছোট ছোট করে দেখাই, অ্যাটমটা সাইজ একই, কিন্তু আমি যদি ছোট করে দেখাই, এইভাবে ঠিক এই অ্যাটমটা ঠিক ওপরে ওপরে, প্রত্যেকটা অ্যাটমের ঠিক ওপরে ওপরে, এটা হলো জেড অক্ষ বরাবর অ্যাটমগুলো সজ্জিত হচ্ছে। মানে বোর্ডের লেয়ারটাকে যদি প্রথম লেয়ারটা ধরি, তারপরে আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, এবং এগুলো কি একটা অ্যাটমের ওপরেই আরেকটা অ্যাটম, তার উপরে আরেকটা অ্যাটম, তার উপর আরেকটা অ্যাটম। এটা হলো 3D স্কোয়ার প্যাকিং। তো এক্ষেত্রে যদি বলি না, 3D স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে বা এ টাইপ স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে এক্ষেত্রে যদি আমি কোঅর্ডিনেশন নাম্বার দেখতে চাই, তাহলে এই বড় অ্যাটমটার ক্ষেত্রে সব অ্যাটমের সাইজই একই, কিন্তু আমি ওপরের স্তরটাকে আমি ছোট অ্যাটম দিয়ে দেখিয়েছি। তাহলে এই বড় অ্যাটমটা যদি কোঅর্ডিনেশন নাম্বার দেখতে চাই, তাহলে এর পাশে একটা, বাঁদিকে একটা, ডান দিকে একটা, উপরে একটা, নিচে একটা, 4টে অ্যাটম আছে। তারপর কি আছে, এর উপরে একটা, মানে যেটা ছোট দিয়ে এঁকেছি, আর তার ঠিক পেছনে একটা থাকবে। তার নিজের স্তরে 4টে, এবং উপর দিকে একটা, নিচের দিকে একটা, মানে মোট 6টা অ্যাটমের সঙ্গে বা 6টা পরমাণুর সঙ্গে এর সংস্পর্শে আছে। তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। এবারে আসছি ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। এর ত্রিমাত্রিক ঘন সন্নিবেশের 3টে ভাগ দেখেছিলাম, তার মধ্যে প্রথম ভাগটা আমি আলোচনা করেছি। দ্বিতীয় ভাগটাতে আসছি, যেটা হলো এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, বা যেটাকে বলা হয় এবি এবি টাইপ ক্লোজ প্যাকিং। তো এটা আঁকার জন্য কি করতে হবে, এটা আঁকার জন্য প্রথমে আমাকে একটা 2D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেরকম এঁকেছিলাম সেরকম আগে আঁকতে হবে। দ্বিমাত্রিক ষড়ভুজাকার ক্লোজ প্যাকিং যেরকম এঁকেছিলাম সেরকম আঁকতে হবে। তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে আঁকার জন্য একটা আমি ব্যবহার করব, সেটা হলো একটু ছেড়ে ছেড়ে আঁকবো। অ্যাটমগুলোকে একটু ছেড়ে ছেড়ে আঁকবো, কারণ কি, বোঝানোর জন্য অ্যাটমগুলোকে একটু ছেড়ে ছেড়ে আঁকবো। অ্যাটমগুলো থাকে কিন্তু পরপর টাচে সংস্পর্শে থাকে, কিন্তু আমি এক্ষেত্রে একটু ছেড়ে ছেড়ে আঁকবো, কারণ বোঝানোর জন্য। এক্ষেত্রে আমি অ্যাটমগুলোকে একটু ছেড়ে ছেড়ে আঁকছি বোঝানোর জন্য। ফার্স্ট আমি দ্বিমাত্রিক হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটাকে আঁকবো। এর যে মাঝে যে এই দুটো অ্যাটমের মাঝে একটা অ্যাটম থাকবে, সেম এখানেও একটা, দুটোর মাঝে একটা থাকবে, এখানেও দুটোর মাঝে একটা থাকবে, এখানেও দুটোর মাঝে একটা থাকবে। এটা আমি দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশটা আগে আঁকছি। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, একটা থাকবে, একটা থাকবে। হ্যাঁ, আবার বলছি, এগুলো কিন্তু পরপর টাচে থাকে, পরস্পর টাচে থাকে, কিন্তু আমি বোঝানোর জন্য ছেড়ে ছেড়ে আঁকছি। তো এটা হলো দ্বিমাত্রিক, এটা হচ্ছে এ স্তর। যদি এটাকে আমি এ স্তর ধরি, তো এটা হলো দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ যেরকম ছিল বা 2D যেরকম ছিল সেরকম এঁকেছি। এবারে আমি বিস্তরটা কিভাবে হবে, মানে বিস্তরের পরমাণুগুলো কিভাবে এর ওপর থাকবে। স্তরের যে 3টে পরমাণু, স্তরের 3টে পরমাণু মাঝে যে একটা ত্রিকোণীয় ফাঁকাস্থান সৃষ্টি করেছে, স্তরের 3টে পরমাণু যদি এরকম ভাবে থাকে, তাহলে এর মাঝে একটা ত্রিকোণীয় ফাঁকাস্থান, এখানে একটা ত্রিকোণীয় ফাঁকাস্থান সৃষ্টি হচ্ছে। বিস্তরের পরমাণুগুলো ওই ত্রিকোণীয় ফাঁকাস্থানের ওপরে 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 থাকবে। কোথায় থাকবে, তাহলে ফার্স্ট যদি আমি দেখি, এখানে একটা থাকবে, আবার কোথায় থাকবে, এখানে একটা থাকবে, আবার কোথায় থাকবে, এখানে একটা থাকবে, আবার কোথায় থাকবে, এখানে একটা থাকবে, আবার এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, আবার কোথায় থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তো আমি ত্রিকোণীয় ফাঁকা স্থানগুলিতে আমি রেখেছি। তাহলে বিস্তরটা কোথায় থাকছে, ত্রিকোণীয় ফাঁকা স্থানে থাকছে। এই যে এবি 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 টাইপ ঘন সন্নিবেশটা আছে, এটাকে যদি আমি এ স্তরটাকে যদি সর্বপ্রথম স্তর ধরি, এটা তো একটা অসীম একটা হতে পারে, এবি 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 করে অসীম পর্যন্ত যেতে পারে। যদি আমি একদম এটাকে সর্বপ্রথম ধরি, তবে কিন্তু এটাকে আমি ত্রিকোণীয় ফাঁকাস্থান বলবো, তবে এটাকে ত্রিকোণীয় ফাঁকাস্থান বলবো। যদি আমি এবি 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 টাইপ আছে, যদি আমি এই স্তরটা, মানে এই মাঝের স্তরটাকে আমি এই স্তরটা ধরি, এখানে যে আমি এই স্তরটা এঁকেছি সেটাকে যদি এই মাঝের স্তরটা ধরি, তাহলে কিন্তু এটাকে আমি ত্রিকোণীয় ফাঁকাস্থান বলবো না, তখন সেটাকে বলবো চতুস্থলকীয় ফাঁকাস্থান বা টেট্রাহেড্রাল ভয়েড। তো তার জন্য আমাকে জানতে হবে যে টেট্রাহেড্রাল ভয়েড কীভাবে সৃষ্টি হয়। তো এই যে ত্রিকোণীয় ফাঁকাস্থানটা সৃষ্টি হয়েছে এখানে 3টে পরমাণু দ্বারা, তার যদি আমি ওপরে যদি বা নিচে, তার ওপরে বা নিচে যদি আমি একটা পরমাণু রেখে দিই, তাহলে যে ভয়েডটা হচ্ছে সেটা বলে টেট্রাহেড্রাল ভয়েড।
টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান। ত্রিকোণীয় ফাঁকা স্থানের ওপরে যদি আমি একটা পরমাণু বা অ্যাটম রাখি তাহলে যে ভয়েডটা সৃষ্টি হবে সেটা হলো টেট্রাহেড্রাল ভয়েড। এবারে আমি এই স্তরটাকে আমি একটা মাঝের স্তর ধরেছি, তাহলে তার ওপরে যেমন একটা, তার এই ত্রিকোণীয় ফাঁকা স্থান এর ওপরে যেমন একটা পরমাণু থাকবে তার ঠিক নিচেও একটা পরমাণু থাকবে। তার মানে যদি আমি এই সামনে থেকে দেখি, মানে ওপরের স্তরটা সাপোজ নাই এখন, তাহলে যদি সামনে থেকে দেখি তাহলে নিচে আমি একটা এরকম একটা পরমাণু পাবো প্রত্যেকটার ক্ষেত্রে, কারণ এটাকে আমি একটা মাঝের স্তর ধরে নিয়েছি। তার জন্য এটাকে প্রত্যেকটাকে কী বলা হয়, ত্রিকোণীয় ফাঁকা স্থান না বলে বলা হয় চতুস্তলকীয় ফাঁকা স্থান। কারণ কি, আমি যদি ওপর থেকে দেখি, এটা যদি এই স্তরটাকে আমি একটা মাঝের স্তর ধরে নিয়েছি, তাহলে যদি আমি ওপর থেকে দেখি এর যে ওপরে যেরকম একটা স্তর আছে বিস্তরটা, তার নিচেও একটা এরকম বিস্তর আছে। তাহলে যদি আমি ওপর থেকে দেখি তাহলে আমি এর ঠিক এখানে একটা পরমাণু দেখতে পাবো, এখানে একটা পরমাণু দেখতে পাবো, এখানে একটা পরমাণু দেখতে পাবো। তাহলে এখানে কি হচ্ছে, চারটে পরমাণু দিয়ে একটা ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে বলা হয় টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে আমি বললাম ত্রিকোণীয় ফাঁকা স্থান বোঝানোর জন্য, কিন্তু আসলে এটা চতুস্তলকীয় ফাঁকা স্থান। তাহলে বিস্তরটা কোথায় থাকবে, চতুস্তলকীয় ফাঁকা স্থানে অ্যাটমগুলো থাকবে। তাহলে এ স্তর গেল এবং বিস্তরটা কোথায় থাকছে, চতুস্তলকীয় ফাঁকা স্থানে থাকে অ্যাটমগুলো থাকছে। এবারে সি স্তর, সি স্তর এখানে নেই। সি স্তরটা কি হবে, এ স্তরের অনুরূপ। সি স্তরটা অর্থাৎ তৃতীয় স্তরটা হবে এ স্তরের অনুরূপ। মানে কি, এর উপরে একটা অ্যাটম থাকবে, আমি ছোট ছোট করে দেখাচ্ছি, এর উপরে একটা অ্যাটম থাকবে, এর উপরে একটা অ্যাটম থাকবে, এর উপরে 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 থাকবে। তার মানে কি, এ স্তরের অনুরূপ হচ্ছে তৃতীয় স্তরটা, মানে প্রথম স্তরের অনুরূপ তৃতীয় স্তর, আবার দ্বিতীয় স্তরের অনুরূপ চতুর্থ স্তর। তার জন্য এটাকে বলা হয় এবি এবি টাইপ ক্লোজ প্যাকিং বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, যদি বলি এক্ষেত্রে একটা পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে যদি আমি এই পরমাণুটাকে বা এই অ্যাটমটাকে বা এই কোণাটাকে ধরে নিই, তাহলে এর সঙ্গে টাচে কতগুলো থাকে, এটা আমি এঁকেছি ছেড়ে ছেড়ে, কিন্তু আসলে থাকে টাচে এখানে একটা, এখানে একটা, মোট কটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে একটা এ স্তরের ছটা পরমাণু এবং ওপরের বিস্তরের তিনটে পরমাণু, কারণ এখানে একটা ডটেড ডটেড ডটেড, ওপরে এরকম তিনটে আছে, আবার পিছনের দিকে তিনটে আছে। আরেকবার বলছি, এই পরমাণুটা মানে যদি এটা এ স্তরের একটা পরমাণুর যদি আমি কোঅর্ডিনেশন নাম্বার বের করতে চাই, তাহলে এ স্তরের সঙ্গে এ স্তরের এই পরমাণুটার সঙ্গে ওই স্তরেরই কটা পরমাণু অ্যাটাচ আছে, সংস্পর্শে আছে ছটা পরমাণু, এবং তার উপরে তিনটে পরমাণু থাকবে এবং তার নিচে তিনটে পরমাণু থাকবে। তাহলে মোট কোঅর্ডিনেশন নাম্বার কত হলো, 6 + 3 + 3 = 12। তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হয় 12। কোথায়, 12। এবারে আসছে ত্রিমাত্রিক ঘনকাকার ঘন সন্নিবেশ। আগেরটা ছিল ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক ঘনকাকার ঘন সন্নিবেশ বা সিসিপি বা কিউবিক ক্লোজ প্যাকিং বা এফসিসি ক্লোজ প্যাকিং। তো এটা আঁকার জন্য কি করতে হবে না, ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আগে যেটা আমি আঁকলাম সেরকমভাবে সেমভাবে আমি এ স্তরটা আর বি স্তরটা আঁকবো। সেমভাবে এ স্তর আর বি স্তরটা সেমভাবে হবে, অর্থাৎ এ স্তরটা যেরকম হবে, এ স্তরটা হচ্ছে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশের মতো হবে। এর যে এ স্তর, এই এ স্তরটা হবে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশের মতো হবে। বিস্তরটা কি হবে, বিস্তরটা থাকবে মানে প্রত্যেকটা বিস্তরের পরমাণুগুলি কোথায় থাকবে না, চতুস্তলকীয় ফাঁকা স্থানে থাকবে। কোথায় থাকবে, চতুস্তলকীয় ফাঁকা স্থানে থাকবে। চতুস্তলকীয় ফাঁকা স্থান বা টেট্রাহেড্রাল ভয়েডে থাকবে। তো এই স্তর আর বিস্তর দেখে বুঝতে পারলাম যে এখন পর্যন্ত তাহলে আমি কি আঁকতে পেরেছি না, ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বা ত্রিমাত্রিক হেক্সাগোনাল যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা ছিল তার এ স্তরটা আর বিস্তরটা আঁকতে পেরেছি। এবার আমি সি স্তরটা কিভাবে আঁকবো, এই সি স্তরের পরমাণুগুলি কোথায় থাকে না, এই সি স্তরের পরমাণুগুলি থাকে অষ্টতলকীয় ফাঁকা স্থান। আমি আগে লিখি, সি স্তরটা কোথায় থাকে, সি স্তরের পরমাণুগুলি কোথায় থাকে, অষ্টতলকীয় ফাঁকা স্থানে থাকে। অষ্টতলকীয় ফাঁকা স্থানে থাকে বা অক্টাহেড্রাল ভয়েডে থাকে। এবার প্রশ্ন হচ্ছে এই অক্টাহেড্রাল ভয়েড কি, যদি আমি টেট্রাহেড্রাল ভয়েডটাই মুছে দিই, কারণ টেট্রাহেড্রাল ভয়েডটা আমি আগে দেখিয়েছি।
বা চতুস্তলকীয় ফাঁকা স্থানটা আগে দেখিয়েছি। এবার আমি অক্টাহেড্রাল ভয়েডটা কি সেটা দেখব। যদি আমি একটা স্তরে এরকম 3টে অ্যাটমকে আমি নিলাম, এর ওপরে যদি আমি 3টে অ্যাটমকে এইভাবে বসাই, কীভাবে বসাবো, এর ঠিক উল্টো দিকে বসিয়েছি। মানে প্রথমটাকে যদি এইভাবে ত্রিভুজের এইভাবে বসাই, একটা ত্রিভুজ ধরি আমি, এইগুলোকে সেন্টারগুলোকে যোগ করলে তো একটা ত্রিভুজ হচ্ছে, সেন্টারগুলোকে যোগ করলে তো একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে প্রথম স্তরটাকে যদি আমি এইভাবে বসাই, দ্বিতীয় স্তরটাকে ঠিক এই উল্টো দিকে বসাতে হবে। তাহলে এর মাঝে যে ফাঁকা স্থানটা হবে, এই যে মাঝে যে ফাঁকা স্থানটা হবে সেটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানগুলো পরের ভিডিওতে আরও ডিটেলসে বলবো। তো এখানে আমি একটা ব্রিফ একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো কীভাবে হচ্ছে না, 6টা পরমাণু, 3টে একটা স্তরে, আরেকটা ঠিক উল্টো দিকে অপোজিটে, আর 3টে অ্যাটম পরপর যে ঘন সন্নিবেশিত হয়ে একটা যে ফাঁকা স্থান সৃষ্টি করছে সেটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান। তো এখানে তাহলে এখানে অষ্টতলকীয় ফাঁকা স্থান কোথায় আছে? মোট 6টা পরমাণু নিয়ে অষ্টতলকীয় ফাঁকা স্থান সৃষ্টি করছে। তাহলে এখানে অষ্টতলকীয় ফাঁকা স্থান কোনটা? যদি এটাকে আমি এই পরমাণুগুলিকে আমি স্তরের পরমাণু, এই পরমাণুগুলো হচ্ছে স্তরের পরমাণু। এবারে স্তরের এই যে ডটের পরমাণুগুলো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তো এইটা দেখতে পাচ্ছি। যদি আমি এটা এইভাবে আঁকি, সেন্টারগুলোকে যদি আমি যোগ করি, তাহলে এই ত্রিভুজটা যদি এইভাবে হয়, এই ত্রিভুজটা কীভাবে হবে, ঠিক উল্টো দিকে হবে। তাহলে এই যে ফাঁকা স্থানটাকে এটা আমি একটা অষ্টতলকীয় ফাঁকা স্থান বলতে পারি বা অক্টাহেড্রাল ভয়েড বলতে পারি। কারণ সেমভাবে এখানে যেরকম 6টা পরমাণু ওপরে ওপরে সন্নিবেশিত হয়ে অষ্টতলকীয় ফাঁকা স্থানের সৃষ্টি করেছিল, ঠিক এই সেমভাবে এখানে অষ্টতলকীয় ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে বা অক্টাহেড্রাল ভয়েডের সৃষ্টি হয়েছে। তো এখানে আমি প্রত্যেকটা অষ্টতলকীয় ফাঁকা স্থানকে আমি ও দ্বারা ডিনোট করলাম। এখানেও দেখা যাচ্ছে 6টা আছে, এখানেও 6টা। এভাবে প্রত্যেকটা অষ্টতলকীয় ফাঁকা স্থানকে আমি ও দিয়ে ডিনোট করলাম। ওকে, তাহলে সি স্তরটা কোথায় থাকবে বললাম না, এই অষ্টতলকীয় ফাঁকা স্থান বা অক্টাহেড্রাল ভয়েডে থাকবে। তাহলে এই সি স্তরটা কোথায় থাকবে? প্রত্যেকটা অক্টাহেড্রাল ভয়েডে, মানে এই ওইর উপরে। আমি রাখছি নি, আঁকলে জিনিসটা আরও হেফাজত হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। তাহলে কী হবে, এই প্রত্যেকটা যে ও এঁকেছি এর উপরে সি স্তরটা থাকবে। আবার এ স্তরটা কী হবে, এবিসি হয়ে গেল। এ স্তরটা আবার, মানে এই যে 4 নম্বর যে স্তরটা সেটা আবার এ স্তর হবে, 5 নম্বর স্তরটা আবার বি, 6 নম্বর স্তরটা আবার সি। এইভাবে এবিসি টাইপ আমি ঘন সন্নিবেশ আঁকতে পারবো, বা এবিসি টাইপের অপর নাম হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং বা এফসিসি ঘন সন্নিবেশ। তো এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 12 হয়। এক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বার কত হয় না, 12 হয়। তাহলে কি দেখলাম না, এ স্তরের পরমাণুগুলি কোথায় থাকবে বা এ স্তরের পরমাণুগুলি কেমন হবে? দ্বিমাত্রিক ষড়ভুজাকার যেরকম হয়েছিল বা 2D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর মতো হবে এ স্তরটা। বি স্তরের পরমাণুগুলি কোথায় থাকবে না, চতুস্তলকীয় ফাঁকা স্থান বা টেট্রাহেড্রাল ভয়েডগুলোতে থাকবে বি স্তরটা। আর সি স্তরটা কোথায় থাকবে না, অষ্টতলকীয় ফাঁকা স্থান যেটা সৃষ্টি হয়েছে সেখানে থাকবে। তাহলে এবিসি আবার যে 4 নম্বর স্তরটা সেটা এ স্তরের অনুরূপ, 5 নম্বর স্তরটা বি স্তরের অনুরূপ। এভাবে এবিসি টাইপ ক্লোজ প্যাকিং বা কিউবিক ক্লোজ প্যাকিং বা এফসিসি ক্লোজ প্যাকিং